Hello সবাইকে, welcome back to my channel Style Hustle by Ankita and welcome to a brand new vlog. So আমি এসেছিলাম আমার মাসিমণির বাড়ি and কেন এসেছি কি ব্যাপার সব কিছু জানতে হলে ভিডিওটাকে না স্কিপ করে লাস্ট অবধি দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নিউ আছো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের কোনো ভিডিও স্কিপ না হয়ে যায়। সো আমি এসেছি মাসিমণির বাড়ি, যেটা বললামই, কারণ এখানে হচ্ছে রাস পূর্ণিমাতে প্রচুর বড় করে রাস হয়। তো 4 বছর পর ফাইনালি আবার এই বছর এলাম। সেই 2020-তে এসেছিলাম অ্যান্ড এখন 2024, তো আবার 4 বছর মানে প্রায় 3-4 বছর পর আবার এলাম 2024-এ মাসিমণির বাড়ি। অনেক দিন আসা হয়নি, তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো আমি যেদিন এসেছি আমি সেকেন্ড ডে থার্ড ডেতে এসেছিলাম, থার্ড ডেতে অ্যান্ড থার্ড ডেতে আসার পর হচ্ছে বিকেলবেলায় সবাই মিলে আমরা পুচকু থেকে বড় সবাই, মানে একদম ছোট থেকে বড় সবাই আমরা মেলা ঘুরতে গেছিলাম। পুচকুদের সাথে মেলা গিয়ে তো প্রচুর মজাই করলাম, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো আমি 2 দিনই মেলা গিয়েছিলাম, বাট ভিডিওটা আমার আলাদা আলাদা করে করা হয়নি, তো একটা ভিডিওতে মধ্যে আমি 2টো ভিডিও অ্যাড করে দিয়েছি। সো দেখতেই হবে তোমাদেরকে লাস্ট অবধি। এই কি কিনলি রে তুই? কি কিনলি আনু? কি কিনলি? ভালো লাগলো কিনে? বয় হাতে সময় দেখতে নিয়ে, সময় দেখতে নিয়ে। আর বাকিরা কি কিনছে? দাঁড়া দেখছি। এই কি কিনলি? কি কিনলি কিরণ? দাদা কি গরম চপ দাও? হ্যাঁ হ্যাঁ, চিংড়ির চপ আছে, মাংসের চপ আছে, মোটার চপ আছে। কোনটা দেবো বলুন? একেবারে গরম ভাজা, খাস্তা তাজা, দুর্দান্ত স্বাদের সমারোহ ঘটানো মুচমুচে স্বাদে ভরা সব আরে আরে ও দাদা ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? চিন্তা ভাবনা না করে বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে চলে আসুন কাকা ভাইপোর দোকানে, অর্থাৎ তন্ময় শপিং কাউন্টারে। এবার হচ্ছে এটা সেকেন্ড ডে। আমার সেকেন্ড ডে তো মেলা ঘুরে গেছি, বাট সেটা তো একই রকম দেখানোর কিছু ছিল না, তার জন্য আমি কোনো আর ক্লিপ নিইনি। অ্যান্ড রাত্রেবেলায় ছিল হচ্ছে যাত্রা। আমি যাত্রা দেখতে যাওয়ার একটাই কারণ আমার মেসোমশাই করেছিল, যেহেতু যে যাত্রাতে ছিল ওই জন্য আমরা সবাই মিলে দেখতে গেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো চলো লাস্ট অব্দি দেখো। নমস্কার, শ্রী শ্রী পরম পুরুষ ঠাকুর পরমহংসদেব জগৎজননী মাতা সারদা দেবী একাদর্শী মহাপুরুষ বাবা লোকনাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আমাদের পরমারাধ্য দেবতা শ্রী শ্রী রাধা বিনোদের চরণে প্রণাম জানিয়ে এবং দর্শক মণ্ডলীকে যথাযথ সম্মান জানিয়ে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। রচনা উৎপল দে, নির্দেশনায় রানা গোস্বামী, আবহ সঙ্গীত পরিচালনা যামিনী মাহাতো ও সন্ন্যাসী গোস্বামী, পরিবেশনায় ঘাট রাঙামাটি সুদর্শন সংঘ। শুরু করছি উৎপল রায় রচিত নির্দেশিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা অমাবস্যায় কোজাগরি, অমাবস্যায় কোজাগরি, অমাবস্যায় কোজাগরি।
खण्डलो मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि हरि
মাগো, আজ এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুণ্যতিথিতে তুমি আমাদের ধনধান্য পূর্ণ করো মা। এই ভট্টাচার্য পরিবারের মঙ্গল করো মা, মঙ্গল করো। মঙ্গল হবে দাদা, মঙ্গল হবে। তাই তো আমি 10 বছর পর আবার এই বাড়িতে ফিরে এলাম দাদা। একই তুই জেল থেকে ছাড়া পেলে কি হবে? সবই তোমার আশীর্বাদের করুণা দাদা। তাই তো সরকার আমাকে 1 বছর আটকে রেখে বেগুসুর খালাস করে দিয়েছে। আরে বাবা যদি দেখতে পায় না, একটা কুরুক্ষেত্র কাণ্ড বেঁধে যাবে। আরে যা যা, পালিয়ে যা, পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। না না দাদা না, আমাকে তুমি তাড়িয়ে দিও না দাদা। আর তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমার মা মরা ছেলে মেয়ে দুটো না খেতে পেয়ে মারা যাবে দাদা। তাই তো আমি আজ তোমার চরণে আশ্রয় নিতে এসেছি দাদা। আশ্রয়টা লক্ষ্মী পুজোর প্রসাদ নয় ভরতদার, যে হাত পাতলেই পাওয়া যাবে। বলছে এই বাড়ি থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নেই বললে তো রক্তের সম্পর্কটা মুছে ফেলা যায় না বাবা। এই মধুপুর গ্রামের জমিদারের বাড়ির ছোট্ট ছেলেকে যদি ভিক্ষে করে খেতে হয় তাহলে যে তোমার নামে কলঙ্কের কালি লাগবে। বেঁচে আছো বাবা, তুমি আমার মা, তুমি আমার বাবা। চুপ কর তুই শয়তান, চুপ কর। এই বাড়ি আমি বিশ্বনাথের নামে লিখে দিয়েছি। তো নিজের ভাগটা বুঝে নিয়ে পর ছেড়ে কলকাতায় চলে গিয়েছি। জুয়ার নেশায় সবকিছু তোর পার করে দিয়ে শেষ করে দিয়ে আবার ফিরে এসেছি। চুরি করে জেলও খেটেছি। আমি এখন সব নেশা ছেড়ে দিয়ে আমি শুধু ভগবানের নাম গান করি বাবা। মালের চিন্তা করে বলছি, এবার না আমি সত্যি সত্যি ভালো মানুষ হয়ে উঠবো। আরে মানুষ হওয়ার জন্য এর আগেও তো 3 লাখ টাকা আমার কাছে নিয়ে গিয়েছিল। আরে যখন পারবি না 3বারে আমি আরে আমার যদি তোকে ক্ষমা করে দে তাহলে আমার কিন্তু আর বলার কিছুই নেই। ব্যাস, তুমি যখন মাফ করে দিয়েছো তখন আমি ভেতরেই যাই। আরে কতদিন আমার সেই ছোট্ট ভাইপোটাকে দেখিনি। হ্যাঁ, কি যেন নাম তার? হ্যাঁ, ওই রাহুল। এখন তো রাহুলের বোধ হয় বছর 4 বয়স হবে, তাই না দাদা? তা বৌদিকে দেখছি না কেন? বৌদি কেমন আছে দাদা? তোর বৌদি আজ থেকে 6 মাস আগেই মারা গেছে। তাহলে তো রাহুলের সব দায়িত্বটা এখন আমাকেই নিতে হবে। তাহলে যাই, আমি ভেতরেই যাই। ভেতরে যাওয়ার চেষ্টা করবি না। তোর এই মিষ্টি কথায় খিদে মিটবে না, আমি ভুলবো না। দামোদর, এই কুলাঙ্গারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আয়। কি বলছেন হুজুর? আমি ছোট বাবুর গায়ে হাত দেবো? যার হাত থেকে মাইনা নিয়ে সেই তোর একমাত্র বাবু। যা বলছি তাই কর। নিশ্চয় করবো বাবু, নিশ্চয় করবো। দামোদর নিম খারাপ নয়, যার নুন খেয়েছে তার মন নিশ্চয় দেবে। এই নিন আপনার দেবকের দাম। ঠিকই করছি হুজুর। আপনি জানেন না এই ছোট বাবু আর আমি একদিন আছি রিয়াদ। আমিও জেল খাটা একটা দাগি মাল। এসব তুমি কি বলছো? দামোদর ঠিকই বলছি বলনা। ছোট বাবুর বুদ্ধিতে জেল থেকে বেরিয়ে এসে আপনার বাড়িতে দারোয়ানের কাজ নিয়েছি। ছোট বাবুর কাছ থেকে মোটা টাকা নিয়ে আমি এখানে ওত পেতে বসেছিলাম শুধু এই আজকের দিনটার জন্য। জানোয়ার, বল তোদের কি চাই? কত টাকা তোদের চাই? কত টাকা বল? আর কালিদা না বাবা, না 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 না, আমি টাকা চাই না। আমি চাই মাটি। ওই রামকৃষ্ণদেব বলেছে না, টাকা মাটি, মাটি টাকা। তাই তো আমি চাই মাটি। সারা জীবন ধরে আমি এই সম্পত্তিটা একাই ভোগ করতে চাই বাবা। তাই তো সবার আগে আমি তোমাকে গুলি করে মারতে চাই। নিজের বাবার মুখে বন্দুকটা
ধরছি। ভাববেন না বড়দা, ভাববেন না। বড় হুজুরের পর আমরা আপনাকেও গুলি করে মারবো। আমি তোদের সমস্ত সম্পত্তি লিখে দেবো। আমাদের তোরা প্রাণের মালিশটা বাবা, আমাদের তোরা প্রাণের মালিশটা। শরীর পিতাশ্রী, অনেক দিন ধরে এই সবটা কষে রেখেছি, এখন তার এই প্রোগ্রামটা চেঞ্জ করা যাবে না। ওরে ভরতরাজ, আমি তো জন্মদাতা পিতা। কিচ্ছু ভেবো না বাবা, আমি নিজের হাতে তোমায় সাধ্য করবো। আমি ঘোড়ায় পিণ্ডি দিয়ে তোমার আত্মার সদ্গতি করব। গুড বাই। আই কালিদাস। দাঁড়িয়ে আছেন কেন? কে এসে পড়ার আগে মোটটাকে গুলি চালান। চুপ সালা, মাত্র বাপটা মারা গেল, আরে দুপোটা চোখের জলও ফেলতে দিবি না? হে ভগবান, হে ভগবান যে আমাকে কেন এত অমানুষের কাজ করায়? সরি দাদা। তুমি ভরতকে মেরো না, তুমি ওখানে মারা যাবে। দোষ সালা, দেখছি কোন শুভ কাজে এই উকিল এসে সালা কাটি নামবে। আরে কি হয়েছে উকিল, এমন করে চেল্লাচ্ছ কেন? তোমার কথা মতো আমি বড় হুজুরের উইলের কপিটা বের করে এনেছি, তাতে পরিষ্কার করে লেখা আছে বড় বাবু মারা গেলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে আপনার তার বড় ছেলে বিশ্বনাথ। বিশ্বনাথ যদি মারা যায় তার সব সম্পত্তি চলে যাবে ওই রামকৃষ্ণ মিশনের নামে। কি বলছো? তাহলে আমাদের এই সম্পত্তিটা একদম লোকের হাতে চলে যাবে। কিন্তু মুশকিল হলো বিশ্বনাথ বেঁচে থাকলে আমাদের পক্ষে সম্পত্তি ভোগ করা অসম্ভব। ধর্মের কল বাতাসে নড়ে। মার আমাকে, মার আমাকে, মার আমাকে, মেরে ফেললে এই সমস্ত সম্পত্তির একটা কানা করিও তোরা পাবি না। আর আমাকে বাঁচিয়ে রাখলে আমি তোদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। দাঁড়িয়ে আছিস কেন? মার আমাকে, মার আমাকে, মার। না বাবা, না 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 না, তোমাকে মারার প্রোগ্রামটা আমি একটু চেঞ্জ করে ফেললাম। তোমাকে আমি বাঁচিয়ে রেখে আমি তোমার সমস্ত সম্পত্তিরা একাই ভোগ করব। তবে তুমি মরবে না, তুমি পাগল হয়ে বেঁচে থাকবে। হ্যাঁ, তাই তো এই ড্রাগের ইঞ্জেকশনটা দুবেলা দিয়ে তোমাকে তোমার বোধ বুদ্ধিকে আমি অসাড় করে রাখবো, ওই একটা দ্বন্দ্ব পুতুলের মতো। শুধু আমার কথা মতো ব্যাংকের চেকে সই করার জন্য। আয় কালিদা, কামান দাগে। দারুণ দারুণ বুদ্ধি খেলিয়েছেন ছোট বাবু, দারুণ। আমার লাঠিও ভাঙবে। এসো ভরদ্বাজ, আমরা ওকে চেপে ধরছি, তুমি ইঞ্জিন লাগাও ওই আইন মাফি। আমার রাহুল বড় হয়ে ঠিক প্রতিশোধ নেবে। আমার রাহুল বড় হয়ে ঠিক প্রতিশোধ নেবে। ছেড়ে দে। রাহুলকে আমি এমন ভাবে মানুষ করব, এই ভরদ্বাজ কাকাই হবে তার একমাত্র ভরদ্বাজ মণি, দেবতা। সে বড় হয়ে জানবে তুমি একটা নেশাখোর, মাতাল, চরিত্রহীন, সেই শোকে দুঃখে তার ঠাকুর দাদা আত্মহত্যা করেছি। রাহুল বড় হয়ে তোমাকে মনে প্রাণে ঘৃণা করবে, ঘৃণা।
আমি তোমার চিকিৎসাটা শুরু করলাম। আয় কালিদা, কেমন নাকি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, কোন এক লক্ষ্মী পুজোর রাতেই তোর পতন হবে। এই বাড়ির কোন এক কুলো লক্ষ্মীর হাতে উঠে তোর তোর জীবনের মরণাস্ত্র। এই বাড়ির গৃহ লক্ষ্মী হবে তোর 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 উমা লক্ষ্মী। আর সেদিন এসে সর্বনাশটা থেকে আমি শুধু হাসবো। আর এই বাড়িতে কোনোদিনই কোজাগরি লক্ষ্মী পুজো হবে না। ওই কোজাগরি পূর্ণিমার আলো ছড়িয়ে পড়বে না, শুধু ছড়িয়ে থাকবে এই অমাবস্যার নিকোষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারে চিরদিয়া লাইট পাবে না, আলোর খোঁজে। আরে অন্ধকারের অভিযাত্রী চলে এসছে রে। তোর মতো ছেলে এই লাইট ক্লাবে আসো। আমি গত 6 বছরে লক্ষ্য করছি এই অজন্তার প্রত্যেকটা অনুষ্ঠানে তুই লাইট ক্লাবে কেন আসছিস রে? আমি জানি না বলেন তো, আমি জানি না। তবে তবে আমি এটা জানি যে রাহুল ভট্টাচার্য কোনো মাতাল, লম্পট কিংবা চরিত্রহীন নয়। আর ওই মেয়েটা কি যেন নাম, অজন্তা না? ওই মেয়েটার যৌবনের নেশায় পাগল হতে আমি এখানে আসি না রে। তাহলে মধুপুর গ্রাম থেকে তোর এই কলকাতায় ঘুরে আসার কি কারণটা থাকতে পারে? ওই নর্তকী অজন্তার চোখে মুখে শরীরের প্রতিটি বিভাগে আমি এক হতাশা, এক যন্ত্রণার গোপন ছবি খুঁজে পেয়েছি বলেন। আর জানিস আমার এই ব্যর্থ জীবনের চলচ্চিত্রের সঙ্গে সেই ছবিটা একেবারে হুবহু মিলে যাচ্ছে, একেবারে হুবহু মিলে যাচ্ছে। কোন ব্যর্থতা বা হতাশার কথা তুই বলবি না। অতীতের অন্ধ কারাগার থেকে তোকে নতুন জীবনের উচ্চলে পা মেলাতে হবে রে ভাই। আমি কিছুতে তোকে এখানে থাকতে দেবো না। আর 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 তোর কাকাকে যে আমি কথা দিয়েছি। কথা দিয়েছিস তাই না? আরে তার মধ্যে তো নিজের স্বার্থ লুকিয়ে আছে রে। আমি জানি তুই আমার কাকা ভরদ্বাজ ভট্টাচার্যের সঙ্গে একটা পার্টনারশিপে হোটেল বিজনেস খুলতে চাইছিস। হ্যাঁ, কোনো অন্যায় নয় রে ভাই। এই উন্নয়নের বিস্তারের যুগে আমি মধুপুর গ্রামে পড়ে থাকতে পারবো। আরে আমিও তো এই গ্রামে পড়ে থাকতে পারি না। সেখানে যে মরুভূমির হাহাকার। চাই সে তো পায় না, কেউ সুখী হয়, কেউ সুখী হতে পারে না। আমি জানি মনে চাই সে তো পায় না, কেউ সুখী হয়, কেউ সুখী হতে পারে না। Hare
অন্তরে চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রতিবারে কাছে আসে। চলে গেল। এবার কিন্তু আমাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সব অপেক্ষার অবসান। এবার আপনাদের কামনা বাসনার বালুকা বেলায় সাত সাগরের ঢেউ হয়ে এই মঞ্চে এগিয়ে আসছেন the only one gorgeous lady, Miss অজন্তা। কেন যাবে? মেয়েদের শরীরটাই তো একমাত্র সম্বল। কারণ যুগ যুগ ধরে এই আপনাদের মতন পুরুষরা শুধু মেয়েদের কোনো মেধা মনুষ্যত্বের কোনো দাম তারা দেয়নি, শুধুমাত্র শরীরটাকে তারা লোভের চোখ দিয়ে চিনতে শিখেছে। আর সেই লোভনীয় শরীরটা কখনো তো আর হরিণ লুটের বাতাসা হতে পারে না। আশ্চর্য! আরে আমি তো তোমার শুধু নাচ আর গানের একটু তারিফ করতে চাই। আরে শুনুন, এই চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখে কেউ কি তার গায়ে হাত দিয়ে তারিফ করতে চায়? আরে কিন্তু তোমরা সেখানে যে মাথা বাঁচাবার জন্য ওই মাথায় টুপিটা পরে আছো। এটা হলো সরকারি পেনশনের টুপি। সরকার একদিন এটা আমার শিক্ষক বাপের মাথায় পরিয়ে দিয়েছিল। বাগদান মরার সময় এটা আমার মাথায় পরিয়ে দিয়ে যাচ্ছে। এবার আমি পেনশনের টুপিটা আমার ছেলের মাথায় পরিয়ে দিয়ে কবরে যাবো। আরে তোমার মতো মানুষের কবরটাই হলো উপযুক্ত জায়গা। আপনাকে তো একদম মানাচ্ছে না। তোমাকে তো এই পোশাকে একদম মানাচ্ছে না। এত বড় শহরে বড় আসরে মায়ের জাতের পোশাকটা এত ছোট কেন মা? তত ছোট হতে থাকে। এই ভারতবর্ষ যেদিন ওই আমেরিকার সঙ্গে এক আসনে বসে থাকবে সেদিন হয়তো ছোট্ট একটা রুমাল দিয়ে আমাদের লজ্জাটাকে ঢাকতে হবে। চমৎকার! যেখানে বিলিতি ব্র্যান্ডের তালে তালে রঙিন আলোর মায়াবী নাচ, সেখানে হঠাৎ সন্ধি পুজোর মন্ত্র শুনতে পাচ্ছি কেন বলেন? বলছেন তোমাকে কিছু বলছি মানে তুমি আমাকে চিনতে পারছো না? আমি অজন্তা। তা তো আমি জানি, কিন্তু আমার নাম তো রঞ্জন নয়, আমার নাম রাহুল ভট্টাচার্য। রাহুল? আপনি হয়তো আপনার কোনো পরিচিত বন্ধুর সঙ্গে আমার পরিচয়টা গুলিয়ে ফেলছেন। হ্যাঁ, আরে দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি যে সত্যি রাহুল নন তার প্রমাণ আছে? প্রমাণ আমি? আরে রাহুল আমার ছেলেবেলার বন্ধু। আমরা দুজনে মধুপুর গ্রামে থাকি। তোমরা এসব কি কথা বলছো? নিজের জীবনের ছায়াকে কেউ কি কখনো চিনতে ভুল করে? রঞ্জন, আচ্ছা তুমি মনে করে দেখো, একবার তুমি মনে করে দেখো, এই অফিসের কাজে তুমি গাড়িতে করে হলদিয়ে যাচ্ছিলে, হলদিয়ে আর কোথায় ছিল? বাগনান। ওই বাগনানের কাছে তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় আর ওরা সবাই বলছে তুমি আমি কিন্তু বিশ্বাস করিনি। আমি জানতাম আমার রঞ্জন একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। আজ অনেক দিন পর আমি আমার রঞ্জনকে ফিরে পেয়েছি। রঞ্জন
নয় রঞ্জন নয় রঞ্জন নয়, আমার নাম হলো রাহুল রাহুল রাহুল। আর এটাই সত্যি। তুমি মিথ্যে কথা বলছো। তোমার যদি সৎ সাহস থাকে তাহলে তোমার বা হাতে জামার আর সরিয়ে একবার তুমি আমাকে দেখাও। ওখানে একটা 2 ইঞ্চির পোড়া দাগ আছে। মিথ্যে পরিচয় দিলে ওই দাগটা তো কখনো মুছে যেতে পারে না। না কি হলো দেখাও। আমি ডিসগাস্টিং, আমি এক মুহূর্তে থাকবো না। বলেন আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। একটা ফসল না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারেন না। দেখেন হাতটা দেখেন। আরে হ্যাঁ রে রাহুল, দেখিয়ে দে না, দেখিয়ে দে। অত তো ভয় পাচ্ছিস কেন বলতো? দেখুন 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 দেখুন, কোথাও কোনো দাগ আছে? আছে। ডান হাতটা নয়, বা হাতটা দেখাতে। আরে বাবা দেখুন দেখুন, আরে কোথাও কোনো দাগ আছে? আছে আছে। এবার নিশ্চয়ই মেনে নেবে যে আমি রঞ্জন নই, আগে হলাম রাহুল। সিনেমা থিয়েটারের গল্পের নায়ক নায়িকার পরিচয় হারিয়ে যায়, তারপর একদিন এক চরম মুহূর্তে নাট্যকার আবার তাদের মুখে बस एक तेरा ही नाम, बस एक तेरा ही नाम, तू चाहे तो चले हवाए, मौसम आए मौसम जाए, बदले दिन और रात, बदले दिन और रात, सूरज चांद सितारे सारे। এখন তো আপনাকে আমি সামনে দেখতে পেলে হয়তো আমি ওই স্বপ্নের জগৎ থেকে আবার এই বাস্তবের মাটিতে আমি নেমে আসতে পারবো। সুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার সাবস্তির কারুকার্য, হাল থেকে জেলাবিক হারাইছে দিশা। তুমি জানো না, তুমি হয়তো আমার জীবনের গল্পে বনলতা সেনের মতো। আর আমি এখানে 6 মাস ধরে আসছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। আমার জন্য কেন? আমি যে তোমার মতোই ভীষণ একা। আমার মা আমাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে, বাবা তো থেকেও নেই। আমি এখানে রাহুলের পরিচয়ে তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু তোমার মনে ফুল ফোটাতে গিয়ে যদি আমার মরুভূমির মতো জীবনে নতুন করে কোনো ভালোবাসার গাছ জন্ম নেয়, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না ম্যাডাম। তোমার ছবিটাই যে আমার এই বুকের মাঝে আঁকা হয়েছে সারাক্ষণ 7 রং দিয়ে, নাম পরিচয় আলাদা হলেও এটাই যে আমার ভালোবাসার ছবি। এসো হাতে হাত রেখে আমরা ব্যর্থ জীবনের হাহাকার নিয়ে আমাদের বাগানে এক নতুন ফুল ফোটাই। আমি ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি বন্ধুর ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি
একটা দিনের জন্য শ্বশুর ঘর করনি। তাতে আমার কিছু যায় আসে না। শোনো, রামায়ণ মহাভারত আর সাবিত্রী উপেক্ষা করে এসব আমি মুখস্থ করে নিয়েছি। এই শোনো, তুমি আলমারিটা খুলে আমার জন্য সুন্দর কোনোটা একটা খুঁজে পেতে বের করে রাখবে তো, আমি ব্যাগে ভরে নিয়ে যাবো। আর ওখানে বক্তৃতা দেওয়ার আগে আমার সিঁড়িতে আমি একটু লাগিয়ে দেবো। মাথাটা খেলিয়ে এবার আমাদের বাঁচার পথটা বের করুন। ওদের ফিরিয়ে দিলে আমরা ঘরে প্রাণে মারা যাব। আর নতুন বড় বাড়িতে পা রাখলে আমাদের উপরে মাথার উপর খাড়া হয়ে ঝুলবে ওই আইন মাফিক। আপনি ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আসছিল কাকা, তাই তো মুক্ত বাতাস নিতে আমি কলকাতায় ছুটে গিয়েছিলাম। আর সেই সুযোগে বাবার অনুমতি ছাড়া তুই এই মেয়েটাকে বিয়ে করে এখানে নিয়ে আলি। তার জন্য আমি দায়ী। আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, আর তার হাত থেকে বাঁচানোর জন্যই আমি ওকে বিয়ে করতে বাধ্য করেছি। ক্ষমা চাইছি কাকা। বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে তুমি হয়তো সেই ছোটবেলা থেকে বড় করেছো। শ্রদ্ধা সম্মানের জীবন্ত মূর্তি হয়ে তুমি আমার দেখো আমার বুকের মধ্যে তুমি বসে রয়েছো। জীবনে এই প্রথমবার এই একবার আমি একটা ভুল করে ফেলেছি কাকা, একটা ভুল করে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করো। ভুল করেছিস মানে? তাই এত বড় অপরাধ করার পরও তোরা দুজনে আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারছিস না? সেটাকে মেনে নিতে হবে, কারণ আইন তার মালিককেও মানতে হয়। কাকা বাবু, আপনি একবার আমাকে বাবার কাছে নিয়ে যাবেন? আরে নিশ্চয়ই নিয়ে যাবো মা, নিশ্চয়ই নিয়ে যাবো। তবে আজ নয়, ডাক্তার বাবুর বারণ আছে তো। ডাক্তার বাবুর বারণ আছে? হ্যাঁ বৌমা, ডাক্তারবাবুকে দেখতে বৌমা তুমি এখানে? আপনার এই মায়া কান্না দেখেই কিন্তু আমার সন্দেহ হয়েছিল শ্বশুর মশাই, আর সেই জন্যই তো আড়ালে দাঁড়িয়ে আপনার আসল চরিত্রটা আমি একবার চিনে নিলাম। আমার আসল চেহারাটা চেনা বড় কঠিন বৌমা। যে ভগবান আমাকে বানিয়েছিল সেই ভগবানও নিজের হাতের নমুনা দেখে স্বর্গ ছেড়ে পালিয়ে গেছে। আর তুমি তো দুদিনের ছোকরি। আমি দুদিনের ছোকরি হলাম, এই শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে আমি কিন্তু পালিয়ে যাব না। আপনার সব ষড়যন্ত্রে আমি আগুন জ্বালিয়ে ছাড়ব। কোনদিন আগুন জ্বলে না বৌমা। এই ভরদ্বাজ ভট্টাচার্য জীবনে অনেক গান আমি গেয়েছি, আমার মনে আমারে মন করে বিচারে লতায় পাতায় তোমরা
হৃদয় होने लगे बोल दो अगर तुम्हें प्यार होने लगे ভালোবাসা আবার রকমের ব্যাপার। এই বড়টা ছোটটা বৌদিমুনি বড় আমি হাঁটতে ভাই তো পায়ে দিয়ে হাঁটলে কেউ কখনো বড় হতে পারে না বৌদি। বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সপ্তমী। আমাদের ধৈর্যের একটা সীমা আছে। তোমরা আজীবন এখানে পড়ে থেকে এইসব কথা শোনা যাবে। আমি বড় বংশের মেয়ে, আমার জন্য আলাদা ব্যবস্থা না করলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি উত্তেজিত হও না, তাহলে তোমার এখনই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তখন তুই নিজের হাতে বৌদির মাথাটা টিপে দিবি। আরে সেদিন যখন দেখলাম কত যত্ন করে তুই বৌদি বাবার সব টাকা দিয়ে ঠাকুর পোকা কারখানা করে দিয়েছে। ধানে জমিটা তোমার নামে লিখে দিয়েছে। আমাদের ক্যান্সার নাকি ঘুরাতে মেটাল এই বাড়িটা পর্যন্ত বন্ধ রেখেছে। সেইটা এখন কি বিয়ের সময় তোমাদের কাছে আজ পাচ্ছেন। ঠিক আছে, তার আগে নিজেরা বাড়ি করে সেখান থেকে কেটে পড়বো। কিন্তু এখনো তো বাড়ি করার মতো এত টাকা আমার কাছে নেই রে ভাই। থাকলে আমার মতো বড় বংশের মেয়েকে বিয়ে করেছিলে কেন? পথে পথে ঘুরে বেড়াচ্ছ কেন? সেটাই তো আমার জীবনের একটা মজার গল্প স্যার। একদিন রাতে একটা লোক এলো, ডাকাতের মতো বিশাল চেহারা, বললো ডাক্তারবাবু আমি মানুষ খুন করে এসেছি, আপনি আমাকে বাঁচান। আমি বললাম আমি তোমাকে কি করে বাঁচাবো? সে বললো আপনি আমাকে আর 7 দিন আগের তারিখ দিয়ে আপনার নার্সিংহোমে ভর্তি করে নিন। সেই সার্টিফিকেট দেখিয়ে আমি পুলিশের হাত থেকে বেঁচে যাবো। আদালতে গিয়ে বলবো মহামান্য আদালত, খুনের সময় আমি নার্সিংহোমের বিছানায় শুয়েছিলাম। একজন ডাক্তার হিসেবে হ্যাঁ, তুই বরং এক কাজ কর, ওই কয়েকদিনের জন্য তুই বৌমাকে নিয়ে হানিমুনে কোথাও ঘুরে আয়। এই সিঙ্গাপুর কোথাও যেন একটা। আমার স্বর্গ, তাই তো সেদিন আমি আপনাকে কথা দিয়েছিলাম এই বাড়িতে বসে আমি আপনার সেবা করব। তার আগে তুমি নিজের শরীরে একটু খেয়াল রেখো বৌমা। আরে শহর ছেড়ে গ্রামে এসেছো, কখন কোন বিষ তোমার ওই শরীরে প্রবেশ করে যাবে তোমার। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে কাকা বাবুর এত ভালোবাসার প্রতিদান আমি কেমন করে তুলবো। কেন? ভালোবাসা দিয়েই তো ভালোবাসা ফিরিয়ে দিতে হয় অযোধ্যা। তাই তো আমার এই ভালোবাসার পাখি, এই বাঁধন হারা চঞ্চল ঝর্ণার মতো তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ভাসি। সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি তো প্রেম হবে দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, ভুলিয়াছ এত কাছে পৃথিবীতে স্বর্গ যে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, ভুলিয়াছ এত কাছে খুশি হয়েছে তো? কত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, হৃদয়ের মনোবিনা নিমেষে গানের শুরু হলো, নিমেষে গানের শুরু হলো। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, পৃথিবীতে
স্বপ্ন তাই দেখি এই লোকটা এখানে এলো কি করে? এখানে এলো কি করে? কার্তিক দা, কার্তিক দা, ওই ঘরে তালা কে খুলে দিয়েছে? কে খুলেছে? কার্তিক দা মতো ওনার ঘরে খাবার নিয়ে গেছিলাম, উনি হঠাৎ একদম একদম চুপ, একদম চুপ। কে গো? উনি কে? জানতে চেও না অজন্তা, জানতে চেও না। কলঙ্কের কালি দিয়ে একাই মিথ্যের মূর্তিটাকে আমার চোখের সামনে দেখলে আমার স্বপ্নগুলো সব ভেঙে চুরে একাকার হয়ে যায়। আমি একে সহ্য করতে পারি না। কার্তিক দা, তুমি এখন একে ওই বন্ধ করে দিয়ে এসো এক্ষুনি। আমি কখনো এই লোকটার মুখ দর্শন করতে চাই না, চাই না, চাই না। চলো, তোমার জন্য আমি খাবার বেড়ে রেখেছি, চলো খেয়ে নেবে, চলো। এক মিনিট কার্তিক দা, দাঁড়াও। তুমি তোমার মুখটা কি মিষ্টি, ঠিক যেন তুই আমাদের বাড়ির লক্ষ্মীপতি না। তুমি কে গো মা? আমি তোমার ছেলের বউ। কি করে হইব? আমার রাহুল এইটুকু বাচ্চা ছেলে, আমি না তাকে হাতে ধরে হাঁটতে শেখাই, আর আমার ওই বুকের বাইরে রেখে আমি তাকে ঘুম পড়াই গো। আমার খোকা ঘুমালো, পাড়া জুড়লো, পর গিয়ে রাধে কিসে। সে তো 20 বছর আগের কথা। এখন তোমার রাহুল অনেক বড় হয়ে গেছে, আমাকে বিয়ে করেছি। কেন তুমি ওই ঘরে বন্দী হয়ে থাকো? কেন বলো? আমাকে বন্দী করে রেখে দেবো ওই ভারতাজ না, রোজ রাতে আমাকে ইঞ্জেকশন দেয়। ওই শয়তানটা আমার বাবাকে খুন করে দেবো। ওই শয়তানটাই আমার বাবাকে খুন করেছে। কি বলছো তুমি? এইখানটায় লাশটা পড়ছিল, রক্ত চারদিকে শুধু তাজা রক্ত গো, চারদিকে তাজা রক্ত। ওই সমস্ত রক্তের হিসাব আমি একদিন নেবই। সব কথা রাহুলকে আমাকে জানাতেই হবে। তুমি এসো আমার সঙ্গে, এসো বাবা, এসো। কোন সাহস হয় পাগলটাকে এই বন্ধ ঘরে বাইরে নিয়ে যাচ্ছ? যাকে তুমি পাগল বলছো না, সে কিন্তু এবারের মালিক, আর তার পয়সার ভাত খেয়ে কিন্তু তোমার গলায় আজ এতটা চোর হয়েছে। তোমার স্বামীর ঘরে যদি আগুন লেগে যায়, তখন তুমি জল না ঢেলে কি তোমার বাবার পারমিশনের আশায় বসে থাকবে? কিন্তু ওকে খোলা ময়দানে ছেড়ে দেয় একটা ইলেকশন রাখতে, এই খাঁচার বাইরে রাখা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এ বাড়িতে তো বাঘেরাই ছাড়া আছে, বাঘ নয়, বাঘিনী। বাইরের মানুষ হয়ে তুমি কিছুতেই পাগলটাকে ঘরের বাইরে নিয়ে যেতে পারবে না, কিছুতেই পারবে না। এই বাড়িটা কিন্তু তোমার নয় ঠাকুরজি। এরপরেও একটা কথা তুমি জেনে রাখো, এই বিয়ের পরে যে মেয়েরা স্বামী কোলে নিয়ে বাপের বাড়ি পড়ে থাকে, সে না ঘর পায় না ঘর একটা কথা মনে রেখো, যা করছো করো, কিন্তু আমার গায়ে যদি তুমি হাত দিতে আসো না, এই হাতটা ভেঙে আমি ভেঙে ব্যাগ নিয়ে তোমার কদর জ্বলিয়ে দেবো। বোমা, আমি ঘরে তালা বন্ধ করে রেখে এসেছিলাম,
তাকে বাইরে নিয়ে এসে তুমি কাজটা ভালো করোনি। শোনো, ভালো মন্দ বোঝার মতো শিক্ষা কিন্তু আমার যথেষ্ট আছে। এই বয়সের ভারে হয়তো আপনি না সেটা গুলিয়ে যাচ্ছেন। তাই নাকি? এই বয়সে এসে তোমার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে নাকি? সেটা নিলে কিন্তু সারা জীবন সুখে থাকার আমি গ্যারান্টি দেবো। আর তা না হলে এই অন্ধকার বাড়িতে আমি এমন আলো জ্বালবো যে আপনার ফিউজটাই উড়ে যাবে। নিজের বড় ভাইকে পাগল সাজিয়ে রেখে নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছেন। আমার কাকার বিরুদ্ধে একটা কথা বললে কিন্তু আমি আর নিজেকে সংযত রাখতে পারবো না। রাহুল, রাহুল, তুমি কি জানো? তুমি জানো না যে টাকাকে তুমি দেবতার মতো মানে ভক্তি শ্রদ্ধা করছো? তুমি কি জানো সে টাকার লোভে, এই সম্পত্তির লোভে তোমার বাবাকে সে অসুস্থ করে রেখেছে ইঞ্জেকশন দিয়ে? মানুষ নয়, ও একটা দানব। ছেলে মানুষ হয়তো একটা ভুল করে আজ আমি একে নিজের হাতে খুন করবো, তারপর আমি ছেড়ে যাবো। চড়বো না এটা আমি। রাহুল, তুই যদি ওকে ছেড়ে না দিস অন্যায় করেছি কাকা বাবু, আমাকে আপনি ক্ষমাই করে। আরে ঠিক আছে মা, ঠিক আছে, সবাই তো পরম ধর্ম। আপনার কাছে তাহলে আমি আরেকটা জিনিস চাইবো, আশা করি আপনি আমাকে দেবেন। একটা কথা বলবো, এতদিন ধরে তো আপনি অনেক চেষ্টা করেছেন এই মানুষটার ইঞ্জেকশন দেওয়াটা আপনি বন্ধ করতে পারেননি। আমি আপনার কাছে মাত্র একটা দিন সময় চেয়ে নিচ্ছি, কথা দিচ্ছি এই 24 ঘন্টার মধ্যে আমি ওর ইঞ্জেকশন নেওয়া বন্ধ করে দেব। আর আপনিও তো সেটা চান, তাই না কাকা বাবু? তা তো না না, ঠিক আছে ঠিক আছে বৌমা, ঠিক আছে। তোমার কোনো আপত্তি নেই তো রাহুল? কাকা বাবুর যখন কোনো আপত্তি নেই তখন আর আমার আপত্তির কি আছে? আর এটা বোঝানোর জন্যই হয়তো আমি তোমার সাথে একটু দুর্ব্যবহার করে ফেলেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। যদি পারো তুমি ওটা ক্ষমা করে দিও। ক্ষমা। তাহলে জেঠামশাই খাবারটা আমি তোমার ঘরে রেখে আসছি ওটা। আজ থেকে হয়তো বড় দাদা বাবুর হাতে কোনো ইঞ্জেকশনের দাগ পাওয়া যাবে না, কোনো ইঞ্জেকশনের দাগ পাওয়া যাবে না। ভবিষ্যতে এইরকম ভুল যদি আর তোমার দ্বিতীয় দিন হয় তাহলে কিন্তু কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এসো বাবা, আমার ঘরে এসো। তুমি ওর ইঞ্জেকশনটা বন্ধ করতে পারলে, কিন্তু তুমি নিজের মুখটা বন্ধ রাখবে। আর নইলে আমি এমন সর্বনাশ করব তোমায়, তুমি নিজেকে আর সামলাতে পারবে না। আয় কালিদাস, কমন মুখ তো আমি খুলবো না কাকা বাবু, শুধুমাত্র ছলনাময়ী নারী 36 রকম ছলা করায় আমি তোমাকে তোমারই সামনে একটা একটা করে আমি খুলে দেব। এক পা করে নরকের দিকে এগিয়ে যাবে। তার আগে আমি রাহুলকে সব কথা খুলে বলবো গো,
কেমন করে ভরদ্বাজ আমার বাবাকে খুন করেছে আমি সব বলে দেবো গো। কিন্তু আজ 20 বছর পরে রাহুল কিংবা পুলিশ কেউ তোমার কোনো কথা বিশ্বাস করবে না বাবা। প্রমাণ চাই, প্রমাণ, আর সেই প্রমাণ জোগাড় করব আমি। কিন্তু কি করে পারবি মা, কি করে পারবি? সামান্য মেয়ে, একটা সামান্য মেয়ে তো অসুরের বুকে ত্রিশূল বসিয়েছিল বাবা, আর তোমার ছেলে রাহুল হবে আমার হাতের সেই ত্রিশূল। এই মোহিনীময়ী নারীর মায়ার খেলায় শুরু হবে আজ থেকে একটা ভয়ানক মজার যুদ্ধ, আর যে যুদ্ধের শেষে হবে ওই অসুরের পতন, আর তোমার ছেলে রাহুল বাবা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আজ আমি তোমার পায়ে হাতে সেই প্রতিজ্ঞা। আমি তোকে প্রাণ বলে আশীর্বাদ করছি। বসে থাকতে হবে, তার আবার কি মানে আছে? এসো খাবে, এসো, আজ তোমার পছন্দের রান্না হয়েছে মুড়ি ঘন্ট। সবার আগে সত্যি সত্যি টাকাগুলো গুনে গেতে কোথাও লুকিয়ে রাখতে হবে। সাদা আর সাদাকে কালো বলে চিনতে শিখিয়েছে, তাই তো সে কাঠের পুতুলের মতো ভরদ্বাজের শয়তানির রথে চড়ে বসে আছে। রাহুলের জীবনে আজ উল্টো রথের পালা বাবা। আজ আমার প্রতিশোধের খেলার প্রথম চালটা আমি চালবো। এখানে আমার ভূমিকা কি হবে অজন্তা? তুমি এক কাজ করবে, ওই ম্যানেজার বাবুর বাড়ির মানে ঘরের বাইরে তুমি খুব সাবধানে পাহারা দেবে। সুযোগ বুঝে সময় মতো টাকার ডিসকাউন্টটা তুমি নিয়ে এখানে চলে আসবে, কেমন? নিশ্চয় নিশ্চয়। সমস্যা এই বাড়িতে থেকে আমি নিজেকে মানুষ বলে ভাবতে ভুলে যাচ্ছি। কিন্তু কেন তুমি এখন এই বাড়িতে পড়ে আছো কার্তিক? তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার স্বাধীন সংসারে ফিরে যেতে পারো। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম জেঠামশাই, আমার খেয়ালের উপর কোনোদিন কোনো জোর খাটাতে পারিনি। ভুল করেছো তুমি। মেয়েরা ঝাল খেতে একটু ভালোবাসি, কিন্তু তাই বলে তরকারিতে লঙ্কা না দিলে যেমন স্বাদ হয় না, তেমনি কড়া স্বামী না হলে না সংসারের মানেই বোঝে না মেয়েরা। ছেলেরাও কোড়া হতে ভয় পায় না অজন্তা, তবে জলের মাছকে ডাঙায় চূড়া রাখে। একটু সুতা ছেড়ে মজা দেখতে হয়। রাইট কার্তিক, সুযোগ বুঝে যে সুতো ছাড়তে পারে এই পৃথিবীর পুকুরের সবচেয়ে বড় মাছটা কিন্তু তার ভাগ্যে উঠে। সেই জন্যই বুঝি চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে লোভের জাল হাতে ভরচাজ বাড়ির পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছ বলে। তুমি এই করেছো অজন্তা, তুমি সিঁদুরের মই লাগিয়ে গাছে উঠে বসে আছো। আপনিও উঠে আসুন, তবে গাছে তুলে দিয়ে এরা যদি মইটা কেড়ে নেয় তখন কিন্তু নিজের বাড়িতে নামার জন্য কোনো সম্পর্কে সিঁড়ি পাবেন না, কিছুতেই না, কিছুতেই না। আরে কিসের সম্পর্ক? আমি আমার আদর্শবান বাবার সাথে সমস্ত সম্পর্ক যুগে আপনাদের ব্যবসার পার্টনার হতে চলে এলাম। মানে তুমি সেই ডাক্তারবাবুর ছেলে? বাহ 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 বাহ। জন্মের পর থেকে যে সম্পর্কটা তৈরি হতে 30 বছর সময় লেগেছিল সেটাকে তুমি এত তাড়াতাড়ি চুকিয়ে দিলে? না 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 না, না, বড্ড দেরি করে ফেলেছি। আর আমার আদর্শবান বাবা আমার বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আজ 20 বছর ধরে সুখের সাগরে সপ্তটিকা মধুকর হয়ে মিশে আছে। তবু বিশাল জাহাজের নিচে একটা ছোট্ট ছিদ্রই কিন্তু জাহাজটাকে ডুবিয়ে দিতে পারে। আর আজ আমি করবি রে মা, কারণ সেদিন যেভাবে তোকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হলো তোমার জন্য,
শুধুমাত্র তোমার জন্যই তো আমি ক্ষমা চেয়েছিলাম বাবা। এইবার ওই শাসনের সিংহাসন থেকে ওই কাকা বাবাকে আমি নামিয়ে নিয়ে এসে তোমার আসন আবার আমি তোমাকে ফিরিয়ে দেবো। কিন্তু সে আসনে বসে আমার কি লাভ? মানে নিজের ছেলেকেই যদি আমি ফিরে পেলাম না। রাহুলের মনে 20 বছরের অন্ধকার তো একদিনে কাটবে না বাবা। তাই তো আমি ভাবছিলাম, আমি এতদিন ওই অন্ধকার ঘরে পড়েছিলাম বলে আমি হয়তো সব কিছু ভুলেছিলাম। হয়তো আমি অন্ধকার ঘরের বাইরে এসে বুঝতে পারলাম হয়তো স্নেহ ভালোবাসার টানটা বেশি ভুলে থাকতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও সে যখন আমার দিকে ফিরে তাকালো না, থানাতে হবে। কি করবি রে তুই? আর কিছুই না। শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। এবার এই দজ্জাল বউ হয়ে এই শ্বশুরকে একটু হেনস্থা করবো। তার মানে এবার তোর সাথে তাল দিবি না, আমাকেও আবার অভিনয় করতে হবে। রাহুল এদিকে আসে, তার মানে এখন নাও তাড়াতাড়ি এরকম ভাবে জ্বালাতন করতে হবে। ভালো মজা তোমার এই জ্বালাতন সহ্য করতে আমি কি তা পারছি না। আমার নিজের লোক প্রতিবার কেউ নেই তোমার স্বামী ওই রাহুল ছাড়া। কিন্তু সে যখন আমার দিকে ফিরেও তাকায় না, তখন আমি কার কাছে যাবো রে মা? তাহলে আমি কি জানি? দিন রাত তোমার এই নাকি কানা শোনার জন্য এখানে এসেছে নাকি? আমি তোমার শ্বশুর হয় বৌমা। শ্বশুর হয় বলে কি বইয়ের উপর অত্যাচার করার সব অধিকার তোমার আছে নাকি? খবরদার, কেউ তোমার উপর কোনো অত্যাচার করেনি। আর তাছাড়া মানুষ তো মানুষের কাছে তার সুখ দুঃখের কথা বলে। কিন্তু আমি কেন তা শুনতে যাবো? শুনবে, কারণ তুমি এই বাড়ির বউ। বাড়ি বাড়ি এত মানুষ আছে, নিজের ছেলে আছে? না নেই। আজ আমি নদীর চড়ে পড়ে থাকা একটা ভাঙা নৌকার মতো। আমি আমার মনের সব দরজা খুলে রেখেও আজ আমার ঘর অন্ধকার রে মা। আজ আমার ঘর অন্ধকার। সেইখানে আমি আলো জ্বালবো কি করে রে মা? সেখানে আলো জ্বালবো কি করে? তাহলে সেখানে আমি বা আলোটা কি করে জ্বালবো বলতে পারেন? পারবি না রে, কেউ পারবে না। নিজের রক্ত যেদিন কথা বলবে সেদিন ওই 20 বছরের সমস্ত অন্ধকার মুছে গিয়ে সত্যের আলো জ্বলে উঠবে। 20 বছর আগে বাবার সেই ভয়ঙ্কর মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠবে দাদা। সেই বন্দুকের গুলির আওয়াজ, রক্ত, বাবার সেই শেষ চিৎকার মনে আছে দাদা? মনে আছে, ভুলতেও চাই না। তাই তো ওই বদ্ধ ঘরের বাইরে এসে শুধু প্রাশ্চিত্যের প্রহর গুনছি। এক গোপন পাপের প্রাশ্চিত্য, গোপন পাপের প্রাশ্চিত্য, গোপন পাপের প্রাশ্চিত্য। একটা ব্যাপার লক্ষ্য করেছো কাকা? বাইরে আসার পর থেকে কিন্তু বাবা একটাও ইঞ্জেকশন নেননি। হ্যাঁ, এই বৌমা আসার পরে আমি অনেক কিছুই তো নতুন দেখছি রে রাহুল। তাই তো আমি এখন একটা কথাই ভাবছি, খালাস মানে? আরে এতদিন তোদের সন্তান স্নেহে মানুষ করেছি, এবার সব দায়িত্বটা তোর উপর তুলে দিয়ে আমি একটু খালাস পেতে চাই বাবা। যদি আমার বাবা বেঁচে থাকতো। আজ আনন্দে আমার চোখে জল আসছে। আর তোরা তো হানিমুনে গেলি না বাবা। তাই না, তোর বাবাকে একটু তীর্থ করতে ঘুরিয়ে নিয়ে আয় না। এই গয়া, কাশী, কেদার, বদ্রী, সেসব হলে তো খুবই ভালো হতো কাকা। কিন্তু আজকের এই দুর্দিনে
আরে দুর্দিন? কিসের দুর্দিন বৌমা? আপনি জানেন না এবছর ধান বিক্রি করে একটা টাকাও পাওয়া যায়নি। কেন টাকা পাওয়া যাবে না কেন? ওই যে ম্যানেজার বাবুরা ওরা বলাবলি করছিল যে নাকি ওই ধানের গাদায় আর ওই ধান কলে নাকি আগুন লেগে 7 লক্ষ টাকা ধান পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার বাড়িতে এত বড় আগুন লাগলো, আর আর আমি আমি জানতে পারলাম না। শুধু আপনি কেন, আমরা কেউ এই খবর জানি না, কারণ গত 1 বছর আমার থানা এলাকায় কোথাও কোনো আগুন লাগার রেকর্ড নেই। তাহলে বৌমা হয়তো ভুল শুনেছে। আর তোরা টাকার জন্য ভাবিস না, তোরা কালই বেরিয়ে পড়, কেমন? না 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 না, আমাকে একটা জিনিস ভাবাচ্ছে, যদি ধান করে সত্যি আগুন লেগে থাকে তাহলে সেই খবরটা ওরা তোমাকে জানালো না কেন কাকা? নারিয়াল কাকা, নারিয়াল কাকা, নারিয়াল কাকা, আমাকে ডাকছো রাহুল বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আমাদের খামার বাড়িতে নাকি আগুন লেগে 7 লাখ টাকার ধান মানে পুরো ছাই হয়ে গেছে। মানে খাতায় তো ওই কথাই লেখা আছে। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি, খাতা কলমে তো আর ভুল লেখা থাকবে না, তাই না? কিন্তু এই অফিসার বলছি থানায় নাকি আগুনের কোনো ডায়েরি নেই। আর কোনো খবর দেওয়া হয়নি মা। কদিন আগে মাঝরাতে আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। কি বলছো তোমরা? হায় 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 হায়। এই লাখ লাখ টাকা খরচা করে চাষ করলাম, এতদিন যে থালায় ভাত খেলি আর সেই থালার উপরে থুতু ছোটালি। হ্যাঁ, আপনি আপনি ওকে নিয়ে যান অফিসে, নিয়ে যান, নিয়ে যান। টাকা যখন ফেরত পেয়ে গেলেন তখন আর চুরির কেস দিয়ে কি লাভ? ঠিক বলেছো অফিসার। টাকা যখন ফেরত এসেছে তখন দামোদর তার ভুলটা বুঝতে পেরেছে। যাও দামোদর, তুমি দাও দাও টাকাটা। কার্তিকদা, ওই টাকাটা তুমি কাজ করো, অজন্তাকে দিয়ে দাও। আমি আমি বলছি অজন্তা, তুমি টাকাটা তোমার সিন্ধুকে তুলে রেখে দাও। হ্যাঁ, আমি আমি কিছুতেই আমার আমার কাকা বাবুর জীবনের উপর কোনো ঝুঁকি নিতে চাই না। কোনো দিনও আমি আমার কাকা বাবুর জীবনের উপর কোনো ঝুঁকি নিতে চাই না। বাবু, তাহলে টাকাটা আমি তোমার ঘরে রেখে দিয়ে আসছি। কি জিনিস, কি ধরে গেল? আমিও যাই কাকা বাবু, টাকাগুলো তো আবার গুনতে হবে। তুই আমার ঘোড়া দিয়ে আমাকে কিস্তি দিতে চাইছিস? ঘোড়াটা কিন্তু আপনার একার নয়, আমারও। এবার মাঠে নামুন, দেখুন দেশটা কে জেতে। ওই তোর জন্মের আগের থেকে সেই মাঠের ম্যানেজার হয়ে বসে আছে। সারা জীবনে কত গুটি মেরে মাঠের বাইরে বের করে দিয়েছে, আর তুই তো সেটা কিন্তু ওই শিকারী বলে ভেবেছেন শুধুমাত্র। আশ্চর্য, চারিদিকে এত লোকজন ঘোরাফেরা করছে, আর কাকে চাই আপনার? সে তুমি বুঝবে না বৌমা, সে তুমি বুঝবে না। বুঝবে সেদিন, যেদিন যেদিন না তুমি মা হবে। তার তারিখটা কথাটা শুনতে শুনতে আমার কানটাই পচে গেল। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাবো রে মা? আমার যে কেউ নেই। আমি এতদিন শুধু ভগবানের কাছে প্রার্থনা করতাম একজনের জন্য, বেঁচে থাকার জন্য। কিন্তু ওই বন্ধ ঘরের বাইরে এসে বুঝতে পারলাম আমার 7 রাজার ধন মানিক আমার হারিয়ে গেছে রে মা। আমার 7 রাজার ধন মানিক হারিয়ে গেছে। তার তারিখা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। চলো
ওকে বন্ধ করে দেবে, তাহলে সেদিন ওই তালাটা ভেঙে ওকে বাইরে নিয়ে এসেছিলে কেন অযোধ্যা? তখন তোর বুঝতে পারিনি যে এই পাগলটা আমার জীবনটা আমার শেষ করে দেবে। 100 বার বলবো, 1000 বার বলবো, আমি ওনার বোঝা বইতে পারবো না। যার বাবা সে বোঝে নেই। এই মানুষটা আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কি বললি রে বাবা? আরেকবার আমাকে বাবা বলে ডাক। ডাকবে বাবু, আমাকে আরেকবার বাবা বলে ডাক। বাবা, 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 এবারে ভেঙে দিয়েছ। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কিসের ক্ষমা রে? বাবা কি তার সন্তানকে ক্ষমা করতে পারে? আয় আয় তুই আমার মুখে। ওরে মা, তুই কেন দূরে দাঁড়িয়ে? আয় না মা, আয়। আজ 20 বছর পরে তুই যে আমার হারানো মালিককে ফিরে এনেছিস। আয় আয় না, আয় আয়। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। লোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। যতদিন শহরে উৎসবে চাপা পড়ে যায় আমরা মানুষের ভুকা হাহাকার, তুমি ঘুমিও না পালাকার, তুমি ঘুমিও না। তোমার কলমে দাও সান, মাঠে মাঠে মানুষ রাখছে বসে আছে শুনছে তোমার পালাকার। কিন্তু আমি একটা কথা বলছিলাম। এখন কোনো কথা শোনার আমার টাইম নেই, আমার জামা প্যান্ট ইস্ত্রি করতে হবে। তোমার জামা প্যান্ট আমি নিজে হাতে ইস্ত্রি করে রেখে দিয়েছি। সে কি? এই চটটা যদি আরো 2 বছর আগে মারতে পারতো, তাহলে কার্তিক দাকে আজ এই মিথ্যা অভিনয়ের আশা। আরে ভদ্রলোক নন, উনি একজন দজ্জ চিটিংবাজ। তাই ওই লাইসেন্সটা দেখতে চেয়েছি বলে উনি আমাকে ঘুষ দিতে চাইছেন। মিথ্যে কথা। ভুবনের কাছে যখন পাকা লাইসেন্স আছে তখন তোমাকে ও ঘুষ দিতে যাবে কেন? আরে সেটা আপনারা ওকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ নিশ্চয় করবো, নিশ্চয় করবো। আর তারপর আমি আপনার নামে ওপর তো নালিশ করবো। এই ভুবন, দে 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 না দে দে এবার কি বলবেন? হ্যাঁ বলবো এগুলো সব চাল কাগজ। চাল কাগজ? ইয়েস, ওর নামে কোনো লাইসেন্স ইস্যু হয়নি, আর ব্যাংকে তো ওর কোনো কন্ট্যাক্ট হয়নি। ও কাকা, এই শুনতে পাচ্ছেন তো? এই ভুবন নাকি সবকিছু চাল কাগজ এনে দিয়েছে। হায় ভগবান, এবার তো ভুবনকে জেলে ভরে দেবে। না না অভিশান, না না, তোমার কোথাও কোনো একটা বোধ হয় ওই এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। কোনো ভুল নেই কাকা, কোনো ভুল নেই। এইবারে বেশ বুঝতে পারছি তোমাকে ফাঁকি দিয়ে এই জনর ভুবন ওই 7 লাখ টাকা চুরি করতে চেয়েছিল। এরপরে কাকা বাবু সমাজের কাছে মুখ দেখাবে কেমন করে? এইভাবে তুই তোর কাকা বাবুর ঋণটা শোধ করবে। এই নে এই নে দে। শাওন, আমার একটা কথা শোন। কোনো কথা নয়, মুখটা বন্ধ রাখ। তুই আমার কাকা বাবু, এই দেবতুল্য কাকা বাবুর নামে কলঙ্কের গালি দিয়েছিস, মিথ্যে কথা বলেছিস। তোর আজ কোনো ক্ষমা নেই।
তুই ওই চাবুকটা আমার আরে, কি করছেন কাকাবাবু, কি করছেন? এই চাবুকটা আপনি নেবেন না কাকাবাবু। এই রামপুরের মারটাই বেচারা সহ্য করতে পারছে না, আর আপনি মানুষ একেবারে মরেই যাবে। তুমি আমার সামনে থেকে সরে যাও। আমি কখনো পারি কাকাবাবু? আমার প্রাণে তো দয়া মায়া বলে কিছু আছে নাকি? যা করার রাহুলই করুক না। আরে বাস বাস রাহুল বাবু, আরে আমাদের জন্য তো একটু তুলে রাখুন। আরে আপাতত আমি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বড়দের বাবু। আর আপনার মতো একজন মহান ব্যক্তি নিশ্চয়ই তাতে বাধা দেবেন না। চলুন চলুন। কিন্তু টাকাটা যে এখানে পড়ে রইল, ওটার কি হবে রাহুল? তুমি অজিতা, তুমি এই টাকাটা সিন্ধুকে ভরে রেখে দাও। আমি না হয় এই টাকাটা ওই সিন্ধুকে রেখে দিই। আমার ছেলে ভুবন এমন অধঃপাতে গেল, আমি আমি ভাবতেও পারিনি। তোর কোনো দোষ নেই, যত দোষ ওই রাহুলের। আমার দোষ কেন? এতখানি বয়স হলো, তবু সব ওই ঘর সংসারের সমস্ত দায়িত্ব তুই কাকা বাবুর হাতে তুলে দিয়ে রেখেছিস। তাই তো এই ভরদ্বাজরা কোনোদিন নিজের ছেলে মেয়েগুলোর দিকে তাকাবার সময়ই পেল না। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। বয়স হলে লোকে সরকারি চাকরি থেকেও রিটায়ার পায়, আর এই বয়সে টাকা, চাষবাস, সেরেস্তা সব কিছু একা হাতে সামলাতে। আমাকে নিয়ে অত ভাবনা চিন্তা করতে হবে না বৌমা, তোমাদের জন্য আমি সব হাসি মুখে সহ্য করতে পারি। না 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 কাকা, না, আমি তোমাকে আর এত বুঝে দেবো না। হ্যাঁ কাকা, তুমি কাজ করো। হ্যাঁ, ওই টাকাটা তুমি অজিতাকে তুলে দাও। না না, এতে তো আমার কোনো অসুবিধা নেই। না 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 না, আমি মানবো না। তুমি এতদিন ধরে আমাদের সংসারে এই বোঝাটা বলছো, আর তোমাকে আমি কষ্ট দিতে পারবো না কাকা। টাকাটা তুমি তুলে দাও, তুলে দাও, তুলে দাও। দাও না, দাও। অজিতা, টাকাটা তুমি নিয়ে যাও। হ্যাঁ, দিন না কাকা বাবু। আশা করি আপনি সবকিছু গুনে গেথেই রেখেছেন, আমাকে আর গুনে নিতে হবে না। টাকাটা শুধু নিলে হবে না বৌমা, সেরেস্তা সিন্ধুকের সমস্ত চাবি এরপর তোমাকে শাড়ির আঁচলেই বাঁধতে হবে। আচ্ছা, আমাকে? না বাবা, না বাবা, ওই চাবি আমি নিতে পারবো না। নিতে হবে অযোধ্যা, নিতে হবে। কারণ তুমি একটা কথা ভুলে যেও না, তুমি এই বাড়ির বড় বউ। কাকাবু, কাকাবু কাজ করুন, ওই চাবিগুলো অযোধ্যাকে দিয়ে। না 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 রাহুল, মেয়ে হচ্ছে একটা ছেলে মানুষ, ও কি আর এত দায়িত্ব সামলাতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। হ্যাঁ, তাহলে এত লেখাপড়া করে রাখো অযোধ্যা। না 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 না, আমি এসব নিতে পারবো না। এত দায়িত্ব আমি নিতে পারবো না। কেন পারবে না বৌমা? শ্বশুর শাশুড়ির বোঝাটা তো বৌমাকেই বইতে হয়। এতদিন ভরদ্বাজ আমাকে কিন্তু কত কষ্ট করেছে। না বৌমা, নাও। তাহলে দাও। কাকার জন্য আমি সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি, আপনি শুধু আমাকে একবার আশীর্বাদ করে দিন। ভগবান যেন ঠিক এমনি ভাবে আমাকে ধর্মের পায়ে মাথাটা নামানোর সুযোগ করে দেয়, কারণ যথা ধর্ম তথা
না কাকা, কিচ্ছু দেবো না, চিন্তা করছো না কাকা। আমি ওই জীবনটাকে না 2-3 দিনের মধ্যে খারাপ করে নিয়ে আসবো। কটা দিন ওই জেলের ভাত ওর পেটে পড়লে ও আর কোনোদিন তোমাকে অসম্মান করার কোনো সাহস পাবে না, কোনোদিনও না। যারা আমার ছেলেকে জেলে পাঠিয়েছে তাদেরকে আমি শেষ করে ছাড়ব, একেবারে খতম করে দেব। তাহলে তুমি ঈদ পূজায় এনে গেল ভরতদাস, আমরা সকাল থেকে সবাই অপেক্ষা করে বসেছিলাম। আর এদিকে লাইসেন্স চালু করার জন্য ভুবনকে ওরা। হ্যালো সবাইকে। সো কালকে যাত্রা দেখতে গেছিলাম, তো প্রায় 2টো বেজে গেছিলো। তার 8 ঘন্টা 40 মিনিট, মানে যাত্রা শেষ হওয়ার 8 ঘন্টা 40 মিনিট আগে আমরা বাড়ি ফিরে যাই। তো লাস্ট অবধি দেখা হয়নি, ঘুম পাচ্ছিল সবাইকে। সো ব্লগটাও এন্ড করা হয়নি। তো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি দেখে কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নিউ আছো, তো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক আর সাবস্ক্রাইবে নিশ্চয়ই কোনো ট্যাক্স দিতে হবে না। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টাটা, আই লাভ ইউ অল।